সেই ছোটবেলা পড়া মাঠের একান্তে নিঃসঙ্গ দাঁড়িয়ে থাকা এক ঠ্যাঙে তালগাছটির সঙ্গেও তাদের দেখা হয়ে গেছে। রূপালী লেজ আকাশের দিকে ছুঁড়ে অবশেষে জালে ধরা দেয় যেই পুকুরের রুই কাতলা, তাদের সঙ্গেও। ওদেরই বয়সী যে ছেলেরা মাথায় গামছা পাকিয়ে বেঁধে গরু চড়ায়, ক্লান্ত দুপুরকে মায়াময় করে তোলে সামান্য এক টুকরো বাঁশির সুরে, সবার সঙ্গে দেখা হয়ে গেছে। সবাইকে মনে হয়েছে পাঠ্যপুস্তক থেকে উঠে আসা আসল মানুষ। আর দেখা হয়েছে রূপকথার রাজকুমারদের সঙ্গে, যারা অত্যাচারী দানবদের নাক কেটে কান কেটে ছেড়ে দেয়, প্রয়োজনে তলোয়ারের এক কোপে দুটুকরো। মাসির ভাষায় যারা দেবতা, তারা আর লুকিয়ে নেই, ক্যাম্প করে বসেছে পঞ্চবটির জঙ্গলে। সাগর সবুজ সকালেই তাদের সঙ্গে দেখা করে এসেছে। ওদের মুখে আর কোনো কথা নেই তাদের প্রসঙ্গ ছাড়া, গুণগান ছাড়া। কি আনন্দ মুক্তি ভাইদের দেখেছে। দুপুরে খাবার পাট চুকিয়ে আমরাও গেলাম তাদের দেখতে। তপবন চেহারার পঞ্চবটির এখানে ওখানে তাঁবু টাঙানো। কেউ ভেতরে চুপচাপ কিছুর হিসেব করছে, কেউ বাইরের বাঁশের টেবিলে ম্যাপ বিছিয়ে গভীর নিরীক্ষায় নতনেত্র। কোথাও কিছু ট্রেনিং হচ্ছে। নিজেদের মধ্যে তারা এত নিবিড়, 2-4টার বেশি কথা বলার সময়ও নেই। চেহারায় তারা আলাদা, নামে কেউ আঙ্গুর কেউ আব্বাস, কিন্তু উদ্দেশ্য এক, অদ্বিতীয়। আক্তারের ছোট ভাই মঞ্জুর নিয়ে গেল সেই টেবিলে যেখানে রয়েছে শেখ মুজিবের ছবি, এবং সেই টেবিলে যেখানে টুকিটাকি জিনিস রাখার জন্য চৌকোন বাক্স তৈরি হয়েছে এক পাঞ্জাবি ক্যাপ্টেনের বুকের চামড়ায়। একাধিক টেবিলে দেখলাম মাথার খুলি কাজ করছে পেপার ওয়েটের। নদীর ধারের একটা খেজুর গাছকে ওরা কাভার করে রেখেছে। শেষ বর্ষায় যে দুটো লঞ্চ এসেছিল হানাদার বোঝাই হয়ে, তাদের নামতে দেওয়া হয়নি। পার থেকে ছোড়া হয়েছে ঝাঁকঝাঁক কুলি। এই খেজুর গাছের আড়ালে শেল্টার নেওয়া হয়েছিল। ওরা গাছটাকে ঝাঁঝরা করে দিয়েছে, তবু সেটা মরেনি। গালিমপুর স্কুলের ধারে একটা দেয়ালকেও তেমনি করে রাখা হয়েছে। ওর আড়ালে থেকে তুমুল যুদ্ধ করেছিল মুক্তিপাগল ছেলেরা। পরদিন নব উদ্যম আক্রমণ করার জন্য লঞ্চ মাঝ নদীতে দাঁড় করিয়ে ছাদে সার্চলাইট জেলে মেশিন গান ফিট করে নিশ্চিত ছিল খান সেনারা। এই গ্রামের একটি ছেলে ডুবসাঁতারে লঞ্চে উঠে করেছিল দুঃসাহসী কাজ। বাতি নিভিয়ে কামানের মুখ ঘুরিয়ে দেবার পর টনক করেছিল রাতরক্ষীদের, কিন্তু ততক্ষণে মেলা দেরি হয়ে গেছে। তীর থেকে ঝাঁকে ঝাঁকে গুলি আসছে। পানি থেকে লঞ্চে উঠে এসেছে আরও কয়েকজন মুক্তিযোদ্ধা। সেই রাতে নদীর দুপারের লোক গুলির সঙ্গে জান খাওয়া জ্যান্তব চিৎকার শুনেছিল মুক্তিদের উল্লাসধ্বনি। সকালের আলোয় দেখা গেছে দুটি লঞ্চই ডুবিয়ে দেওয়া হয়েছে, স্রোতে ভাসিয়ে দেওয়া হয়েছে কচুকাটা করা লাশগুলো। সেই লঞ্চের ক্যাপ্টেনের বুকের পাঁজর দেখে এলাম, আর দেখলাম ডিসেম্বরের শুকনো মধুমতির মাঝ বুকের হাঁটু পানিতে একটি লঞ্চের খোল নলচে, আধেক মাটিতে গাঁথা। শিরশির করছিল শরীর, গর্বে ভরে যাচ্ছিল চৈতন্য। ভেতো ভাঙালি নামের নতুন প্রজন্ম কি করছে, চিৎকার করে শোনাতে ইচ্ছে করছিল তাদের কীর্তি। আমরা অতীত নিয়ে উদ্ভাসিত, ওরা বর্তমান নিয়ে গম্ভীর। ওদের লিডার আনার বলছিল, এই যুদ্ধের গতিবিধি কিছু বোঝা গেলেও পুরো চেহারা স্পষ্ট নয়। আজ হোক কাল হোক দেশ স্বাধীন, আমরা করবই, কিন্তু কবে তা জানি না। আমি নদীগর্ভের চড়ায় দাঁড়িয়ে বিধুর বিহল। একদিকের বালিতে আধ ডোবা পরাজিত জাহাজের খোল, আর একদিকে নিরীহ দুই চাষি বাঙ্গি তরমুজের লতার তদারক করছে। নদীর পাড় ধরে নবাবগঞ্জের দিকে যাচ্ছে লাইন দিয়ে গ্রামের লোক। রোজই নেতাদের বক্তৃতা হয়, মিটিং হয়। আকবরের সঙ্গে সাগর মঞ্জুর সবুজ চলে গেল সেই দলে ভিড়ে। প্রবাল মিটিং ময়দান নয়, ভার নিয়েছে আরেকটি কাজের, প্রাইমারি স্কুলে বাচ্চাদের পড়ানো। চেষ্টা করা হচ্ছে স্কুলগুলো খোলার। শহর পালানো মানুষের গ্রাম সয়লাভ। শিক্ষিতদের বসিয়ে দেওয়া হচ্ছিল ক্লাসে ক্লাসে। আটকে দেওয়া হয়েছিল নিত্য প্রয়োজনীয় কাঁচামাল শহরে যাবার পথে। হাটবাজার গমগমে, অসম্ভব সস্তা মাছ, তরকারি, দুধ। বিরাট এক আইর মাছ এনে উঠানে ফেলা হলো, দাম 5 ছিকে। মুরগির হালি 8 টাকা। চেলা বৈচা খোলসে মাছেরা নাকি পড়ছে খদ্দেরের অভাবে। ফিরে দেখি জবিখালা এসেছেন। গেলবার বলেছেন, এইটা নে আর বাঁচব না রে মা, মরণের আলামত চারদিকে। এবারে অন্য কথা, না রে মা, দুনিয়ার দানার হিসাব এখনো শেষ হয় নাই, দিন আবার ফিরবে। আমার মেয়েদের বললেন, বুবুরা তোমরা কাল আমার বাড়িতে আসো, আমরা খুব মজা করে জোলাভাতি খেলব। রোদ ঝলমলে অগ্রাণে চারদিকের মানুষের কণ্ঠে অন্য রকমের সুর। সন্ধ্যার পর সবুজ সাগররা ফিরে তুমুল তোড়পাড়। কোন নেতা কোন নামী মুক্তিযোদ্ধাদের সঙ্গে তাদের দেখা হয়েছে, কি কথা হয়েছে, শুধু সেই সব গল্প।
এদিকে ৬ তারিখের পর রণাঙ্গনের অবস্থা আরও উত্তপ্ত। সম্মিলিত বাহিনীর আক্রমণে পাকিস্তানি ফৌজ দিশেহারা। সবখানে তারা পিছু হটছে, খেদিয়ে নিয়ে যাচ্ছে উৎসাহী বিজয়ী দল। মাথার উপর ঝাঁক ঝাঁক বিমান, নৌ অবরোধ বঙ্গোপসাগরে, নাজেহাল অবস্থা স্থলযুদ্ধেও, অসম্ভব তৎপর গোলন্দাজ বাহিনী, সর্বত্র কঠিন করা প্রহরা। ছলে বলে কৌশলে কোনোভাবেই যেন পাক সেনারা মিলিত হতে না পারে, দলবদ্ধ হতে না পারে, কিংবা বাইরে থেকে পৌঁছে জমায়েত না হতে পারে অবরুদ্ধ রাজধানী ঢাকায়। ৭ তারিখে ফল করল যশোর। প্রায় বিনা যুদ্ধে ঘাঁটি ছেড়ে পাক সেনারা পালালো খুলনার দিকে। সিলেট শত্রুমুক্ত। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দুবার রোষ ভেটোতে যুদ্ধবিরোধী প্রস্তাব প্রত্যাখ্যাত হয়। ৭০-এর ৭ই ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছিল পাকিস্তানের প্রথম ও সর্বশেষ সাধারণ নির্বাচন। আর ৭১-এর ডিসেম্বরে অনিবার্য হয়ে উঠেছিল স্বাধীন বাংলার শুভ অভ্যুদয়। ঢাকা থেকে ১৬-১৭ মাইল দূরে অবস্থান করেও টের পাওয়া যাচ্ছে সেখানকার লণ্ডভণ্ড অবস্থা। ক্ষণে ক্ষণে দমাদম, দুমদুম শব্দে ভূমিকম্পের মতো মাটি কাঁপছে। ছাদে উঠে প্লেন দেখছি, পুচ্ছ থেকে ঝরতে দেখছি অগ্নিগোলা। বাড়ির ধারে রাস্তা দিয়ে পথিকরা যায়, ছেলেরা ছেঁকে ধরে। শোনা যায় বোমার ঘায়ে তেজগাঁ বিমানবন্দর ইয়া বড় বড় গর্তের পুকুর এখন। বোমা বিধ্বস্ত ক্যান্টনমেন্টের সৈন্যরা ছাউনি ছেড়ে শহরের আবাসিক এলাকায় আস্তানা নিচ্ছে। দিশেহারা দিকহারা। আহা, এই দৃশ্যটা ঢাকায় থাকলে চোখ ভরে দেখা যেত। যদিও চলে এসেছি, কিন্তু প্রাণ কাঁদছে ঢাকার বিরহে। এমন দুর্যোগে শহর ছেড়ে চলে আসতে হয়েছে। আর কখনো ফিরে যেতে পারবো কিনা জানি না। আকাশবাণীর সকালের অধিবেশনে হকের কথিকা প্রচারিত হলো। বক্তব্য, ঢাকা নগরীতে এখন অবরোধ। বিচ্ছিন্ন দেশবাসী স্বদেশে ফিরে যাবার উৎসাহে উদ্দীপিত। রাগ হয়, প্রচণ্ড রাগ। নিরাপদ দূরত্বে বসে অনেক কিছু বাহাদুরি বার্তা জাহির করা সহজ। আর তাদের জন্যই যারা বাস্তব সংগ্রামকে পিঠ দেখিয়ে চলে এবং বাহাদুরি কাজে লাগায় অন্ধ ব্যক্তি স্বার্থে। ৮ তারিখে হইচই। দ্বিতীয় স্বীকৃতিদাতা হিমালয় দুহিতা ভুটান। যত ছোট দেশই হোক, প্রকৃত বন্ধুর পরিচয় দুঃসময়ে। পাক বাহিনী অবরুদ্ধ সব সেক্টরে। চারদিক থেকে কাছেই আসছে সম্মিলিত সামরিক জোট। আকাশবাণী থেকে অত্যন্ত দরদি স্বরে জেনারেল মানেকেশ আত্মসমর্পণের কথা ঘোষণা দিয়েছেন। পতন হয়েছে কুর্মিটোলার। পাক বাহিনীর বিরাট অংশ আশ্রয় নিয়েছে কুমিল্লা ক্যান্টনমেন্টে। কুমিল্লা তখন মুক্ত। হেলিকপ্টারে ঘুরে গেছেন জেনারেল অরোরা। সর্বত্র উড়েছে বাংলাদেশের পতাকা। রেডিওতে মানেকেশের ঘন ঘন বাণী, হাতিয়ার ডাল দো। সম্মিলিত বাহিনী যখন ঢাকার দিকে এগুচ্ছে, পিণ্ডির জল্লাদরা তখনও স্বপ্নমত্ত। ইয়াহিয়া একটি কোয়ালিশন সরকার গঠনের জন্য ভুট্টো এবং নুরুল আমিনকে আহ্বান জানিয়েছে। বিকেলে অস্থায়ী প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ বেতার ভাষণে বললেন, যুদ্ধ জয়ের পর আমাদের শান্তিকে জয় করতে হবে। মাওলানা ভাসানী ঘোষণা দিয়েছেন, অবাঙালিদের প্রতি যেন অবিচার না হয়। অপরাধীদের অবশ্যই বিচার চাই। দলে দলে পড়ন্ত বেলায় শহর ভাগা পথিকদের ধরে শোনা যায় কিন্তু বড় করুণ খবর। সব সরকার যুদ্ধে ব্যস্ত। নেপেও দই মরার মতো রাজাকার বাহিনীরা যা খুশি তাই করছে ঢাকাতে। পাড়ায় পাড়ায় ক্যাম্প বোঝাই হয়ে যাচ্ছে। নাবালিকা কিশোরী তরুণীর আর্তনাদে। গুলির হোলি খেলা চলছে। লুটতরাজের সুবর্ণ প্রহর। শিক্ষকদের নেতাদের শহরে অবস্থান নিয়ে মুক্তি সেনাদের তল্লাশি চলছে। আবাসিক এলাকায় জিম্মি করে রাখা হয়েছে নিরীহ নগরবাসীদের। কারফিউ, ব্ল্যাকআউট, খাদ্যভাবে জর্জর রাজধানী ঢাকা। ৯ তারিখে শোনা গেল নিয়াজি পালিয়েছে। ঢাকার দিকে ক্রমাগত এগোচ্ছে মিত্রবাহিনী। মূল নগরী থেকে মাত্র ২০ মাইলের দূরত্ব। কলকাতা বেতারে কাল থেকে বাজছে ঘরে ফেরার গান। ঢাকায় শুধু জাতীয় সঙ্গীত। গ্রামে গ্রামে মুক্তি ফৌজরা প্রতিরোধের ব্যবস্থা পুক্ত করে রাখছে। বলা যায় না শয়তানের চেলারা কোন দিক থেকে কোন দিকে যাবে। ১০ তারিখ সকালে ঢাকা বেতারের সারা শব্দ পাওয়া যাচ্ছে না। স্টেশন স্তব্ধ। বন্ধ পাক দালালির ঘৃণ্য প্রচার। কি ব্যাপার? জানা গেল ৩টি ট্রান্সমিটারই বোমার কামড়ে চূর্ণ বিচূর্ণ। সম্মিলিত বাহিনীকে এগোতে হচ্ছে বিভিন্ন কৌশলে। জনগণের প্রাণ ঢালা সহযোগিতায় মেঘনা পার হচ্ছে সুসজ্জিত সেনাবহর। আরেক দল অগ্রসর হচ্ছে ভৈরববাজার ঢাকার মূল রাস্তায়। উত্তরের বাহিনী ময়মনসিংহের কাছে। দুদলের মাঝে অবরুদ্ধ পাক সেনারা চাটগাঁ চালনা বন্দরেও বোমার গর্জন। বেতারে মানেকশ বারবার রাউফ ফরমান আলীকে বলছেন আত্মসমর্পণের বার্তা। আশ্বাস দেওয়া হচ্ছে জেনেভা চুক্তি মোতাবেক ব্যবহার করা হবে তাদের সঙ্গে। শহর পালনের লোকের বিরাম নেই। নগরবাসীর দুর্গতি, লাগাতার দমবন্ধ কারফিউর বিভীষিকার মধ্যে কেউ কেউ রঙ্গ করে বলে যাচ্ছে, শালাদের দফা রফা। বিহারি পাঞ্জাবিরা যে মোচের ডাট নিয়ে চলাফেরা করত, এখন সেই মোচ কেটে ফেলছে।